नमस्कार बंधुरा आशा करी आपनारा प्रत्येके भालो आछेन सुस्थ आछेन। आजकेर जे विषयटा निये आमि आलोचना करते एसेछि सेटा बेश गुरुत्वपूर्ण एबं आमि भिडियोटा शेष अब्दि आपनादेरके मन दिये शुनते बोलबो। एर बेश किछु कारण रयेछे। सेटा हच्छे जेहेतु आमादेर परीक्षा एकदम सामने चलेई एसेछे एबं एडमिट कार्ड किभाबे फिल आप करते हबे किभाबे कि करते हय एई समस्त विषय आमी अलरेडी भिडियो करे दिएछि, आपनारा पेयेछेन निश्चयई। तो एर बादे बेश किछु विषय रयेछे जेगुलो आमादेरके जानते हबे, परीक्षा दिते जाওয়ার आगे एकदम जेने निते हबे। यदि आमरा एई विषयगुलो जेने थाकि ताहले किन्तु परीक्षा दिते गिये खूब एकटा समस्या हबे ना। आमी पुरो इन डिटेल ব্যাপারটাকে যতটা তাড়াতাড়ি হয় বলার চেষ্টা করছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যেমন ধরুন পরীক্ষা হচ্ছে 26 তারিখ, মানে বাংলার পরীক্ষা। অন্যান্য সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 25 তারিখ থেকে। তাহলে কি করণীয়? প্রথমত একদম শুরুতে বলি যে চেষ্টা করবেন খাওয়া দাওয়ার দিক থেকে যদি বলি তাহলে আগের দিন একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন, করে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের যাদের ফার্স্ট শিফটে পড়েছে এক্সাম তাদের বলছে 7টার মধ্যে রিপোর্টিং টাইম এবং পরীক্ষা শুরু হচ্ছে 9:30 থেকে, আর 8:30-তে হচ্ছে গেট বন্ধ হয়ে যাবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে 7টার সময় ঢুকতে বলেছে তাহলে কি 7টার মধ্যে ঢুকতে হবে? তা কিন্তু নয়, 8:30টার মধ্যে গেটটা বন্ধ হয়ে যাবে, তাই 8:30-র মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে ঢুকতে হবে, ঠিক আছে? এবং চেষ্টা করবেন 8:15-20-র মধ্যে যেন আপনারা এক্সাম হলে শুধু পৌঁছে নয় গেটে ঢুকে যেতে পারেন, কারণ 8:30টার পর থেকে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু রিকোয়েস্ট করলেও গেট খোলে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় আমি বলবো যাদের এক্সাম হল ধরুন কেউ 2-3 বার নেট দিচ্ছেন, আগেও পরীক্ষা দিয়েছেন এবং সেম জায়গাতে তাদের পড়েছে, তাহলে তো তারা সেই জায়গাটা চেনেন। কিন্তু যারা ধরুন নতুন পড়েছে বা ধরুন অনেকবার পরীক্ষা দিয়েছেন কিন্তু এবার নেটটা এমন জায়গায় পড়েছে যেটা আপনার চেনা নেই, তাহলে আমি বলবো হাতে এখনো সময় রয়েছে, পারলে যদি সম্ভব হয় 2 দিন আগে হোক বা 1 দিন আগে হোক জায়গাটা গিয়ে দেখে আসবেন যে কোন জায়গায় পড়েছে, ঠিক আছে? এবং চেষ্টা করবেন যদি সকালে পরীক্ষা থাকে সকালবেলা ছটপট বেরিয়ে যাতে এক্সাম হলে পৌঁছে যান, এই জন্য রাস্তাটা জানা থাকলে খুব সুবিধে হয়। এবার কি করবেন? নেক্সট প্রসেস কি? পরীক্ষা হলে পৌঁছে গেলেন, পরীক্ষা হলে পৌঁছে যাওয়ার পরে আপনাকে যেগুলো নিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কিভাবে ফিল আপ করতে হবে আমি তো বলেছি, একদম ওভাবে ফিল আপ করে নিয়ে যাবেন। সাথে নিয়ে যাবেন হচ্ছে একটা আইডি প্রুফ, আধার কার্ড হলে ভালো হয়। যদি আধার কার্ড নাও থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ভোটার আইডি থাকে, যে কোনো কিছু মানে আইডি প্রুফ থাকলেই হবে, যেখানে আপনার বার্থডে, তারপরে আপনার কি বলে অ্যাড্রেস, বাবার নাম ইত্যাদি সমস্ত কিছু স্পষ্টভাবে আছে আর কি ডকুমেন্ট, এরকম ডকুমেন্ট নিয়ে যাবেন। তার সাথে আপনি 2 কপি ফটো নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজ ফটো। এবং তার সাথে সাথে যেটা করবেন যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেমন ট্রান্সপারেন্ট বটল নিয়ে যেতে বলেছে, ট্রান্সপারেন্ট বটল মানে আমি একটু দেখিয়ে দিই, এই ধরনের বটলগুলো বলা হচ্ছে যেখানে ভেতরে জলটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের বোতল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আটকাবে না, কারণ অ্যাডমিটেই মেনশন রয়েছে। হ্যাঁ, ওখানে কি জল থাকে না? ওখানে জল থাকে, কিন্তু আপনাকে উঠে গিয়ে নিয়ে আসতে হবে, এবং সেটাও আমি যতদূর দেখেছি ওই 20 লিটারের একটা জার থাকে এবং গ্লাস থাকে, সেটা ভরে নিয়ে আপনাকে খেতে হবে। একটা গ্লাস থেকেই সবাই খাচ্ছে, মুখ দিয়ে খাওয়া যাবে না, করে খেতে হবে, অনেক ঝামেলা। তার থেকে আপনি একটা বোতল নিয়ে যাবেন এবং সেই বোতলটা যেন এরকম ধরনের হয়। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় হচ্ছে যে পেনের যে বিষয়টা আমি বলছিলাম যে কি ধরনের পেন নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই ধরনের পেন, ধরুন ট্রান্সপারেন্ট পেন, এই পেনটা দেখুন লিঙ্কেরই পেন সম্ভবত এটা, বা সেলোর পেন, যাই হোক যে কোনো কোম্পানির হোক না কেন, এই ধরনের পেন নেবেন। তাহলে কি হবে, এই পেনের ভেতরে রিফিলটা দেখুন দেখা যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের পেন কিন্তু আপনারা 2টো নিয়ে যেতে পারেন, যদিও 2টো লাগে না, এক্সট্রা রাখতে পারেন। এইবার কথা হচ্ছে যে ম্যাম অ্যাডমিটে তো লেখা আছে পেন নেওয়া যাবে না। আমি কিন্তু আগের দিনও বলেছি যে মানে অ্যাডমিট কিভাবে ফিল আপ করতে হবে এটা বলার ক্ষেত্রেও বলেছি যে
যদিও এটা লেখা আছে তবুও আপনারা চেষ্টা করবেন পেন নিয়ে যেতে, কারণ এটা লেখা থাকলেও অনেক এক্সাম হলে এরকম সিচুয়েশন হয় যেখানে সাফিসিয়েন্ট পেন আসে না, তার ফলে আপনি বসে আছেন, বন্ধুর কাছে পেন চাইছেন, এইরকম যেন অবস্থা না হয়। পেন নিয়ে যাবেন, ঢুকতে দিলে ভালো, না দিলে রেখে দেবেন, বা আপনি কম্পিউটারের পাশে পেনটা রেখে দেবেন, ঠিক আছে? যদি ওরা কোনো পেন দেয় ওই পেন দিয়ে করবেন, আর যদি আপনার পেন অ্যালাউ করে তাহলে ভালো, আর না অ্যালাউ করার কিছু নেই, কারণ আপনি তো ট্রান্সপারেন্ট পেনই নিচ্ছেন বটলের মতো, ঠিক আছে? এটা বলবো। ঘড়ি পরে যাবেন না, কারণ ঘড়ির কোনো প্রয়োজন নেই, আপনি কম্পিউটারে নিজেই টাইমিং দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো পাতলা সুতির টাইপের চুড়িদার পরে যাবেন, মেয়েরা শাড়ি পরলেও তাই পরবেন। এবং আমি মেয়েদেরকে বিশেষ করে বলবো, চুলে ক্ল্যাচার লাগাবেন না। ওই যে ক্লিপগুলো থাকে যেগুলো চুলের মধ্যে, সেটা যে কোনো ধরনের হোক করবেন না। চেষ্টা করবেন গার্ডার টাইপ, যে কালো কালো গার্ডারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে চুলটাকে বেঁধে যেতে, এটুকু আমি বলবো। আর কেন বলছি, কারণ ক্ল্যাচার কি হয়, আলটিমেটলি ওরা নিয়ে নেয়, হয়তো আপনাকে লুকিয়ে রাখতে হবে, কিন্তু যখন সার্চ করবে ধরা পড়ে যাবে। তো বেসিক্যালি লুকিয়ে লাভ নেই। অনেকে হয়তো লুকিয়ে নিতে পারে, কিন্তু দরকার নেই না। আপনি কি করবেন, গার্ডার, চুলের যে কালো গার্ডার হয় সেই গার্ডার, কালো হোক নীল হোক যে কোনো কালার হোক, গার্ডার বাঁধবেন সোজা কথা। তাহলে আপনার চুলটাকে মানে খুলে নিয়ে ওরা রেখে দেবে, এরকম কিছু করবে না। ক্লিপ দিলে কিন্তু ওদের কাছে রাখা থাকবে, পরবর্তীকালে আপনি ক্লিপও হারালেন, মানে ক্লিপও আপনি পেলেন না, রেখে দিয়ে এলেন, এবং আপনাকে খোলা চুলেই পরীক্ষায় বসতে হবে। সো মাচ ডিফিকাল্ট 3 ঘন্টাও হবে পরীক্ষা দেওয়া, মেয়েদের ক্ষেত্রে বলছি। আবার আমি বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটাও বলবো, হাতে অতিরিক্ত গয়না গাটি চুড়ি পরে যাবেন না। মেটালের জিনিসপত্র কিন্তু বারণ করছে, অর্থাৎ লোহা জাতীয় কোনো জিনিস কিন্তু পরবেন না, ঠিক আছে? পায়ের তোড়া, পায়ের যে চুটকি, আংটি, হাতের যে আংটি, আমি বলবো সোনার হতে পারে, তবুও খুলে রেখে যাবেন। কেন বলুন তো? হয়তো জিনিসটা খুব অদ্ভুত, কিন্তু অনেক জায়গাতেই হয় এই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আটকায়। এবং যদি আপনার সাথে গার্জিয়ান না থাকে, তখন আপনি সোনার আংটিটা খুলে কোথায় রাখবেন? আপনি ব্যাগে রাখবেন, আপনি ব্যাগটা যেখানে রাখবেন আপনি হয়তো সেফ ফিল করছেন না। তার থেকে বেটার কানের দুল, হাতের আংটি, এগুলো যদি খুলে যাওয়া যায় খুব ভালো, মানে যদি, আর যদি সোনার থাকে নাই খোলা যায় তাহলে তো কিছু বলার নেই। যাই হোক, এই হচ্ছে বৃত্তান্ত। চেষ্টা করবেন যতটা হোক এমনভাবে যেতে যাতে না আটকায়। গলার চেন থেকে শুরু করে, আমি যখন গিয়েছিলাম গলার চেন, হাতের আংটি, কানের দুল সমস্ত কিছু খুলে রেখে আমি গিয়েছিলাম, একদম এমন ধরনের জামা পরে। হ্যাঁ, আর চেষ্টা করবেন চটি টাইপের জুতোগুলো পরতে, যেখানে মানে কি বলবো, বেশি পামশুওয়ালা যে জুতোগুলো বা বুট আলা, স্নিকার আলা, এই জুতোগুলো পরবেন না। এগুলো না কি করে, জুতো খুলে সার্চ দেখবে, মানে টাইমটাও নষ্ট হয়, কিছু পাবেও না, কিন্তু বাড়ানো করে দিচ্ছে। এগুলো করবেন। আচ্ছা, এগুলো হচ্ছে কি করবেন কি করবেন না। এর পরবর্তী ক্ষেত্রে আমি বলি, এবার আপনি কি কি নিচ্ছেন ভেতরে। আপনি নিচ্ছেন হচ্ছে আপনার একটা অ্যাডমিট কার্ড, সেটা কালারও হতে পারে, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে, পরিষ্কার হলেই হলো। এবং আপনি যদি আধার দিয়ে ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে যে ফর্মের যে জায়গাটা রয়েছে সেটা ফিল আপ করে নেবেন, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে ওটা একসাথে নিয়ে গেলেন, এবং তার পাশাপাশি 2টো ফটো নিয়ে গেলেন, পেন নিয়েছেন, এবং আপনি নিয়েছেন হচ্ছে আপনার আইডি প্রুফ এবং জলের বোতল, এবং রুমাল নিতে পারেন। এই নিয়ে আপনি গেলেন, ভালো কথা। এরপরে যে বিষয়টা হয় সেটা আমি একটু বলে দিচ্ছি, যে আপনার অ্যাডমিট চেক করা হবে, আপনার আইডি প্রুফের সঙ্গে অ্যাডমিটের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখা হবে। এরপর ওরা একটা সিল মতন লাগিয়ে দেয় যে হ্যাঁ ভেরিফাইড, দেখা হয়েছে। সেটা করার পরে এবার যখন আপনি ভেতরে যাবেন, আমি টিসিএস এ পরীক্ষা হয় সেখানে এরকম ধরনের হয়ে থাকে, বা অন্যান্য জায়গায় যেখানে এই ল্যাব এই ধরনের বিষয় তো আমাদের পরীক্ষাটা হবে, তো এরকম সিস্টেমেই কিন্তু চলে। তাই আমি একটু বলে রাখছি, টেনশন নেবেন না, যাবেন এবং আপনি যেরকমভাবে জামা পোশাক পরতে বলেছি সেরকমই পোশাক পরার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হ্যাঁ, ছেলেরা কি করবেন, বেল্ট জাতীয় কিছু পরে যাবেন না, চেষ্টা করবেন যাতে কোমরে বেল্টটা না পড়তে হয়, এরকম ধরনের কিছু পরে যেতে, এটা আমি ছেলেদের ক্ষেত্রে বলবো। আর মানি ব্যাগ সম্ভবত নিতে দেবে না, কারণ আমি যতদূর আগে দেখেছি যে মানি ব্যাগ কিন্তু বের করে দেয় না, কিছু আপনি সঙ্গে নিতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন, এবং কোথায় রাখবেন, কি রাখবেন, গার্জিয়ান নিয়ে যাবেন কিনা, বা ওখানেও রাখার জায়গা রয়েছে সেখানে রাখতে পারেন, এই হচ্ছে ব্যাপার।
ছেলেদের ক্ষেত্রেও সেম বলবো, হেভি আংটি, ঘড়ি ইত্যাদি পরবেন না, পায়ে বুট পরবেন না, বেল্ট পরবেন না, এইভাবে কিন্তু যাবেন। আচ্ছা, এবার আপনি পৌঁছে গেলেন, গিয়ে ওই যে যে জিনিসগুলো বললাম নিয়ে গেলেন। প্রথমত চুলে তো ক্ল্যাচার বাঁধেননি, এমনি গেলেন। এরপরে আপনি গিয়ে আপনার যে রোল নাম্বারটা রয়েছে ওই রোল নাম্বারটার সঙ্গে ভেতরে গিয়ে একবার মিলিয়ে নিলেন। প্রথমত সেন্টারে গিয়ে সেন্টারের পাশে রোল নাম্বার দেওয়া থাকে, মিলিয়ে নিলেন আপনার রোল নাম্বার এই সেন্টারে আছে কিনা, দেখে নিলেন আছে, গুড। এবার ধরুন আপনার হাতে সময় রয়েছে, তাহলে আপনি কিছুক্ষণ বই পড়তে পারেন, বা আপনার ব্যাপার সেটা। যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে এসেছি এখনই ঢুকবো না, কিছুক্ষণ বাইরে রইলেন, পড়তেও পারেন। কিন্তু আমি একটা কথা বলবো, প্যানিক করবেন না। আশেপাশে অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞ লোকদেরকে দেখবেন যারা এরকম মোটা মোটা বই নিয়ে আসবে এবং পড়াশুনো করবে, তাদের বাবা মা খাইয়ে দিচ্ছে, ঠিক আছে, এইরকম ধরনের বিষয়গুলো আপনি দেখতে পাবেন। আপনি ভাববেন যে আমি তো গার্জিয়ান নিয়ে আসিনি, বা আমি একা এসেছি, আমাকে কেউ দেখবার নেই, বা আমি বই নিয়ে আসিনি, তাহলে কি আদৌ আমি পারবো? এই ধরনের ল্যাক অফ কনফিডেন্স কিন্তু তৈরি করবেন না। কারণ আপনি জানেন আপনি পড়ে এসেছেন, এবং নতুন করে আপনি তখন পড়ে কিছু করতে পারবেন না। নেট এমনই একটা পরীক্ষা, যদি আপনার প্রথম থেকে পড়া না থাকে, তাহলে আপনি এটা মনে করবেন যে আপনি পড়ে এসেছেন, যা পড়েছেন একদম সেখান থেকে প্রশ্ন এলে আপনি পারবেন। আর যদি অন্য জায়গা থেকে আসে তখন যা হোক করে একটা উত্তর দিয়ে দেবেন। এই রকম ভাবে আপনি যাবেন যে হ্যাঁ আমি পড়েছি এবং আমি পারবো। এই মেন্টালিটি নিয়েই কিন্তু আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। আশেপাশের দিকে যত কম তাকাবেন তত পরীক্ষা ভালো হবে। শুধু সেন্টারের বাইরে বলছি না, আমি সেন্টারের ভেতরেও বলছি, একটু সেলফিশ কিন্তু হতে হবে। আচ্ছা, এরপরে আপনি গেলেন এবং বাইরে অনেক খাবার দাবার বসবে, আমি বলবো এগুলো অ্যাভয়েড করবেন। বিশেষ করে যাদের দুপুরে পরীক্ষা তারা তো ভাত খেয়ে নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু বাইরে যে কোনো কিছু ধোসা হেনা তেনা ফেনা অনেক কিছু বিক্রি হবে, আমি বলবো একটু অ্যাভয়েড করবেন। ঘরের খাওয়া খেয়ে যাবেন, পাতলা হালকা খাবার খেয়ে যাবেন। গ্যাসের বা কোনো কিছুর মেডিসিন, জেলুসিন ইত্যাদি নিয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনার কোনো মেডিসিন এমন হয় ভীষণ ম্যান্ডেটারি প্রয়োজন, আপনাকে খেতেই হবে, তাহলে প্রেসক্রিপশন নিয়ে এবং ওই ওষুধটা নিয়ে আপনাকে আগে দেখাতে হবে যে এটা ম্যান্ডেটারি, এটা এই টাইমে আমায় খেতেই হবে। যদি ওরা অ্যালাউ করে তাহলেই আপনি নিয়ে যেতে পারবেন, যদি এরকম কোনো বিষয় থাকে। আর যদি মনে হয় না মেডিসিনটা পরে খেলেও চলবে, তাহলে আমি বলবো এই ধরনের সমস্যাগুলো অ্যাভয়েড করলেই ভালো হয়। আচ্ছা, এরপর আপনি পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে আপনাকে মানে সার্চ করা হলো কি আছে না আছে, এরপর আপনি ল্যাবে গিয়ে পৌঁছবেন। ল্যাবে ঢোকার আগে আমি বলবো ওয়াশরুমটা সেরে নেবেন। কেন? অনেক জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, ল্যাবে যখন ঢোকায় তখন চেক করে আপনার আধার কার্ড, আপনার অ্যাডমিট বিষয়টা, এরপরে হচ্ছে আপনার চশমা থাকলে চশমা খুলে, আই কন্টাক্ট ইত্যাদি যেগুলো আর কি প্রয়োজন, তারপর থাম্ব নেওয়া, এগুলো সমস্ত কিছু করবে। করার পরে আপনার সিস্টেম নাম্বার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কম্পিউটারের একটা নাম্বার। সেখানে গিয়ে আপনি বসে পড়ার পর আপনি ওয়াশরুমে যেতে চাইলে ওরা অনেক সময় যেতে দেয় না, ঠিক আছে। তার জন্য আপনি চেষ্টা করবেন কি যে শুরুতেই আপনি ওয়াশরুমটা সেরে আসবেন। এবার এক্ষেত্রে একটা সমস্যা হয়, আমি বলছি মানে ওপেনলি আমি খুলে বলছি, যেহেতু হাতের মধ্যে অ্যাডমিট কার্ড এবং পেন, তারপরে যা যা নিয়ে যাচ্ছেন হাতে থাকে, তার ফলে ওয়াশরুম ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ওয়াশরুমের বাইরে জায়গা থাকে, তাক মতন থাকে, যেখানে জল যাতে না লাগে অ্যাডমিট, এইরকম জায়গা দেখে অ্যাডমিটটা রাখবেন। জলের বোতল ওভাবে রাখবেন, রেখে যাবেন। আর যদি মনে হয় কোনোভাবে ম্যানেজ করে বাথরুমে ঢুকতে পারবেন তাহলে যেতে পারেন, কিন্তু কোনোভাবে যেন ভিজে না যায়, আমি এটুকু বলতে চাইছি। কারণ এতটা চলে যাওয়ার পরও আবার কিন্তু আপনি ব্যাক করে আসতে পারবেন না অ্যাডমিট প্রিন্ট করতে বা অ্যাডমিট কিছু করতে। যদি অ্যাডমিটটা একদম ডিসকোয়ালিফাই করে দেয় যে না না হবে না, এই ভেজা অ্যাডমিট হবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। কিন্তু ওয়াশরুমটা যাওয়াটাও প্রয়োজন এই কারণেই, কারণ এরপরে যে আপনি বসছেন, ধরুন আপনি 8:30-র মধ্যে ঢুকতে বলেছে, আপনি 8:30-র মধ্যে ঢুকে গেলেন, আপনি কোশ্চেন পেপার পাবেন 9:30। তার মানে এই সমস্ত কিছু ঘটনা এবং বসে থাকা সবটা 1 ঘন্টার ম্যাটার। এই 1টা ঘন্টা প্লাস 3টে ঘন্টা পরীক্ষা দিচ্ছেন, 4টে ঘন্টা পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি বেরোতে পারছেন না, লাইন পড়ছে, টয়লেটে লাইন পড়ছে, অনেক সমস্যা হবে। বেটার হবে আগে ছেলে মেয়ে বোথ ওয়াশরুমটা ইউজ করবেন। নেক্সট হচ্ছে তারপরে আপনি ল্যাবে গেলেন, ল্যাবে গিয়ে এবার আপনার ফটো নিল, আপনাকে সাইন করানো হলো, থাম্ব যে আবার দিতে হলো ইত্যাদি, এই বিষয়গুলো হবে, হয়ে গিয়ে ল্যাবে বসবেন এবং সিস্টেম নাম্বার যেটা আপনার কম্পিউটারের নাম্বার সেটা জায়গায় বসবেন। নেক্সট যে কাজটা ওরা আপনাকে দেবে সেটা হচ্ছে
আপনাকে রাফ পেজ দেবে, কিছুক্ষণ পরে হয়তো একটা বেল বাজবে, তারপর একটা রাফ পেজ দেবে, ঠিক আছে? সেটাও অনেকটা পরে, মানে পরীক্ষা শুরু হওয়ার প্রায় ধরুন 10 মিনিট 15 মিনিট আগে রাফ পেজ দেওয়া হয়। ভালো কথা। অনেক জায়গায় কিপ্টের মতো রাফ পেজ একটা কি দুটো দেওয়া হয়, কিন্তু বেশ গীতবিতান ইত্যাদি জায়গায় আমি দেখেছি অনেকগুলো করে রাফ পেজ দেওয়া হয়, পিন করা থাকে। রাফ পেজে কি করবেন? রাফ পেজে যেটা করবেন হচ্ছে আপনার রোল নাম্বার লিখবেন, ঠিক আছে, এবং সিস্টেম নাম্বার লিখবেন, ঠিক আছে? রোল নাম্বার এবং সিস্টেম নাম্বার আপনি আপনার রাফ পেজে লিখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার সামনে যে কম্পিউটারটা খোলা থাকবে সেটা যেন অন থাকে, দেখে নেবেন অফ হয়ে বসে নেই তো, কোনো একটা কি প্রেস করে বা কি বলে মাউসে প্রেস করে দেখে নেবেন কম্পিউটারটা অন কিনা, কম্পিউটারটা ঠিক করে চলছে কিনা, বা আপনি ঠিক করে বসতে পারছেন কিনা, পায়ে লেগে কোনোভাবে কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে কিনা। চেষ্টা করবেন, আমি বলবো ব্যক্তিগতভাবে, আমাদের যে আমরা চেয়ারে বসি না, আমাদের ঠিক ডান পায়ের নিচের দিকে আমাদের সিপিইউটা থাকে, তো ওই সিপিইউর কোনো জায়গায় যদি প্রেসার পড়ে যায় তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন যতটা, অনেকে আছে পা দুলিয়ে দুলিয়ে স্বভাব, সেটা করবেন না, একটু চেষ্টা করবেন লেফট করে বসতে, চেয়ারটাকে সরিয়ে নিয়ে একটু বাদিক ঘেসে বসার চেষ্টা করবেন। কেন বলছি, তাহলে কোনোভাবেই এটা ব্রেনে রাখবেন যে কোনোভাবে পা গিয়ে যেন সিপিইউতে ধাক্কা না লাগে এবং সিপিইউটা যেন বন্ধ না হয়ে যায়। কেন আমি বলছি, এবার যদি বন্ধ হয় তাহলে কি হবে সবটা বলবো। কিরকম? ধরুন সিপিইউটা আপনার কোনোভাবে বন্ধ হয়ে গেল, বা ধরুন যে কোনো কারণে পরীক্ষা দিতে দিতে কম্পিউটার হ্যাং হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এই ধরনের ঘটনা যদি ঘটে, সাথে সাথে সামনে যে ম্যাম বা স্যার যে রয়েছে তাকে একদম ডেকে বলবেন যে আমার এই প্রবলেম। যখন প্রবলেম দেখবে তখন আপনাকে সেই কম্পিউটার থেকে উঠিয়ে দেবে, বা ওখানেই কিন্তু আবার টাইমিং আপনার স্টপ হয়ে যাবে। মানে কোনো রকম প্যানিক করবেন না। টাইমিং স্টপ হয়ে গেল, হয়ে যাওয়ার পর হতে পারে ওই কম্পিউটারটা ঠিক করে আপনাকে ওখানেই বসালো, বা অন্য একটা এক্সট্রা কম্পিউটার দেখবেন ওখানে অনেক থাকে, ওখানে আপনাকে বসিয়ে দিল। যখন ওই কম্পিউটারে বসাচ্ছে, এই যে 10 মিনিট 15 মিনিট সময় লাগছে, আপনি মনে মনে প্যানিক করছেন যে যা বাবা আমার পরীক্ষা তো হয়েই গেল, এখানে আমি দিতেই পারলাম না, সবাই সুন্দর পরীক্ষা দিচ্ছে, এখন আমার 10টা মিনিট চলে গেল। তা কিন্তু নয়, এটাই বলছি, তা কিন্তু নয়। যদি ধরুন আপনার পরীক্ষা শুরু হচ্ছে 9:30 থেকে 10:30 নাগাদ আপনার কম্পিউটার বন্ধও হয়ে যায়, আপনি 1 ঘন্টা পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, এরপরে ধরুন আপনি 10:30 থেকে 11টার বসতেই পারলেন না, পরীক্ষায় দাঁড়িয়ে রয়েছেন, এইসব বিষয় চলছে, 11টার সময় আপনি আবার পরীক্ষা দিতে বসলেন, তাহলে ওই যে 8টা ঘন্টা আপনি মাঝে যে এক্সামটা দিতে পারলেন না, সেই 8টা ঘন্টা কিন্তু আপনার রয়েই যাবে। এবং যারা ধরুন প্রত্যেকে 12টা অবধি পরীক্ষা দেবে, আপনার পরীক্ষা কিন্তু 12:30 অবধি চলবে, অর্থাৎ 12:30 অবধি চলবে। তার মানে এরকম নয় যে কম্পিউটার বন্ধ হয়ে গেল বা কম্পিউটার হ্যাং হয়ে গেল মানে মানে আমার জীবন থেকে সময় চলে গেল, তা কিন্তু নয়। কেন আমি এটা বলছি, অনেকের এই স্ট্রেসটা হয়, অনেকে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলেন, আমার মনে হয় আগেই বলে দেওয়াটা প্রয়োজন। কেন বলুন তো, আপনারা এটা জানেন না। এর ফলে কি হয়, আপনাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয় যে যা বাবা, হতেই পারে, এটা যে কোনো মানুষের সাথে হয়ে যেতে পারে, এরকম কি হয়ে গেল, ঠিক আছে, তাহলে এবার কি করব। এই যে একটা প্যানিক তৈরি হলো না, আপনি যে একটা মাইন্ডসেট তৈরি করেছিলেন যে কোশ্চেনের অ্যান্সারগুলো করব, এভাবে করব, এটার উত্তর এটা হবে, হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আপনি পুরো অন্য জগতে গিয়ে পড়লেন এবং আপনার প্যানিক শুরু হয়ে গেল। তার ফলে পরবর্তী যে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে বসলেন, সেই পরীক্ষা আপনার ভালো হলো না। তা এটা যেন না হয়, মাথাকে যত ঠান্ডা রাখতে পারবেন পরীক্ষা তত ভালো হবে, এটুকু বলবো। পুরো ক্যাপ্টেন কুল হয়ে যেতে হবে, একদম মাথা ঠান্ডা, আমি কোনো চিন্তা করি না, একদম আমার চিন্তাধারা হচ্ছে শুধুমাত্র আমি যতটুকু পড়েছি, আমি জানি, আমি অ্যান্সার করতে পারবো, আমি পড়ে এসেছি, দ্যাটস ইট। আশেপাশের লোকে অনেকেই অনেক কিছু গল্প করবে, আপনাকে 4টে কোশ্চেন করবে যে আচ্ছা দিদি কি করে ল্যাপটপটা এটা অন করব, ফোন মানে কি বলে কম্পিউটারটা অন করব, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। ওই লোকের দাতা হিসাবে এগুলো না করে আপনি নিজের ধ্যানে থাকবেন, ওনাকে শুধু এটুকুই বলবেন যে আমি ঠিক জানি না, আমি প্রথম পরীক্ষা দিতে এসেছি, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করে নিন, হয়ে গেল। বা আপনি যদি 10 বারের বারও পরীক্ষা দিতে যান তবুও আপনি একই রিপ্লাই দেবেন, আমার জানা নেই, আপনি ওদেরকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ, ছোট্টখাট্ট কিছু হেল্প চাইলেও ডেফিনেটলি করতে পারেন, কিন্তু কেউ গল্প করছে আপনি কোথা থেকে এসছেন, আপনি কার কাছে পড়েন, আচ্ছা আপনি কি ওটা পড়েছেন, আপনার সাবজেক্ট কি বাংলা, আপনার পাশে বাংলাই পড়বে কিন্তু। এবার আপনাকে বললো আপনি কি ছোট গল্পের ওটা পড়েছেন, আপনি টেনশন নিয়ে নিলেন ভেবে যে না বাবা আমি তো পড়িনি,
ও জানেন তো আমার স্যার বলেছিল এটা খুব ইম্পর্টেন্ট, আপনি এবার টেনশন নিচ্ছেন। তাই এই ধরনের কোনো ধরনের কথাবার্তা করবেন না। এই জন্যই বলছি চেষ্টা করবেন পরীক্ষা হলে আগে ভাগে যেতে, এবং আশেপাশের পরিবেশ দেখে ঘাবড়াবেন না, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করবেন না, কোনো বন্ধুদের সাথে গ্রুপ করে যাব চল এটা না করলেই ভালো হয়। কারণ বন্ধুদের সাথে যাওয়া মানেই তারা ওই গল্পই করবে যে এটা পড়েছিস, এটা পড়িনি, জানিস তো আগের বার এটা এসেছিল, ওটা ইম্পর্টেন্ট। এই ধরনের স্ট্রেস নেবেন না। আচ্ছা, এবার পরীক্ষা হলে গেলেন, আমি মোটামুটি এতটা বোঝাতে পেরেছি। পরীক্ষা হলে গেলেন, এরপরে হচ্ছে আপনাকে ওই রাফ কাগজে ওটা লিখে নিতে হলো, ওটা আগেই করে নেবেন। যেই রাফ পেপারটা আপনাকে দেওয়া হবে ওখানে সিস্টেম নাম্বারটা লিখবেন এবং আপনার মানে রোল নাম্বার যেটা আছে, যা যা লিখতে বলবে ওরা এগুলোই বলবে, সিস্টেম নাম্বার লিখতে এই লিখতে, সেটা আপনি লিখে দেবেন, হয়ে গেল। প্রত্যেকটা পেজে লেখার চেষ্টা করবেন না, 10টা পেজও দিতে পারে, আপনি চেষ্টা করবেন 5-6টা পেজ লিখে রাখতে। কারণ আপনার তো একটা কমন সেন্স রয়েছে, 5-6টা পেজ আপনার ডিআই বা অন্য কিছুর রাফ করতে লাগতেই পারে, তো ওগুলোকে লিখে নেবেন, গেল। এর পরবর্তী যে কাজটা হবে কম্পিউটারের, যেটা অবশ্যই আগে দেখে নেবেন কম্পিউটারটা চলছে কিনা, একটু নাড়িয়ে দেখে নেবেন লাইট জ্বলছে, এসছে, হ্যাঁ। এবার কম্পিউটারে ওখানে ওরা পাসওয়ার্ড দিতে বলে। পাসওয়ার্ডটা সম্ভবত আপনাদের ডিওবি হয়, ডেট অফ বার্থ, এবং সেই ডেট অফ বার্থটাও প্রথমে ইয়ার লিখতে বলে, তারপরে মান্থ লিখতে বলে, তারপর ডে লিখতে বলে। মানে যদি 2025-এ কেউ জন্মায়, কথার কথা বলছি, তাহলে 2025 আগে লেখে, তারপরে মান্থ লেখে, যেমন এটা হচ্ছে জুন মাস, মানে মান্থ হচ্ছে 6, তার মানে আমি লিখবো 06, তারপরে হচ্ছে ডেট, যদি ধরুন কারোর 16-এ জন্ম, 16 তারিখে জন্ম, তাহলে সে লিখবে 16, যদি কারোর 8 তারিখে জন্ম হয় তাহলে সে লিখবে 08। এইভাবে ফিল আপ করতে বলে বেশিরভাগ জায়গাতে, কিন্তু আগে থেকেই আপনি করে দেবেন না। আমি তাও বলে দিলাম, আপনি কি করবেন, আগে ওরা কি বলছে পাসওয়ার্ড লিখতে বা কি পুট করতে বলছে সেটা জেনে নেবেন। বেশিরভাগ জায়গাতেই সেটা ডিওবি হয়, ডিওবিটা এভাবে লেখার নিয়ম থাকে, ওটা করলেন। এরপরে ওরা যা যা বলবে যে এখানে যান, এরপরে আপনি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, হিন্দি নাকি ইংলিশ। অনেকের ধারণা ভুল থাকে, মানে আমি এটা ফেস করেছি, আমার পাশেই এরকম অনেকে বসেছিল, বলছে যে হিন্দি ইংলিশ কেন হবে, আমি তো বাংলা পরীক্ষা দিতে এসেছি। না মশাই, আপনাকে হিন্দি ইংলিশ চুজ করতে বলা হচ্ছে পেপার 1-এর জন্য, নট বাংলার জন্য। বাংলার তো বাংলা কোশ্চেনই হবে। তাহলে আপনি হিন্দিতে কি পেপার 1টা দেবেন নাকি ইংলিশে পেপার 1 পরীক্ষাটা দেবেন? যদি আপনি ইংলিশে পেপার 1 পরীক্ষা দেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, ওখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ চুজ করলেন। এরপরে অটোমেটিক্যালি আপনার ইংলিশে কিন্তু পেপার 1টা খুলে যাবে, হিন্দিতে নয়। আর যদি আপনি হিন্দি করেন তাহলে হিন্দিতে খুলে যাবে। আবার অনেক সময় এরকমও হয়, বেশ কিছু কোশ্চেন পেপার প্রথমে ইংলিশে থাকে, তারপর হিন্দিতে থাকে, এটাও থাকে, সেটা ওদের ম্যাটার, এনটিএ কিভাবে দেবে। কিন্তু ওখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করার একটা জায়গা, মানে বিষয় থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এইবার আরেকটা বলে রাখি, এই যে 3টে ঘন্টা পরীক্ষা, 3টে ঘন্টা বাংলা এবং পেপার 1 টোটাল মিলিয়ে, ঠিক আছে, যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলছি, তার জন্য কিন্তু কোনো রকম প্যানিক করবেন না, যেটা ইচ্ছে আগে দেবেন। যদি আপনার মনে হয় যে আপনি 10টা পেপার 1 পরীক্ষা দিচ্ছেন, 10টা কোশ্চেন করেছেন, মনে হচ্ছে না খুব টাফ লাগছে, আমি বাংলা পেপারে চলে যাই, একদম পেপার 2 উপরে লেখা আছে, পেপার 2-তে গিয়ে ক্লিক করবেন মাউসটা একটু না গিয়ে আগে দেখে নেবেন কিন্তু ঠিক করে চলছে কিনা, ঠিক আছে। আর কিবোর্ডটাকে সাইডে সরিয়ে দেবেন, কারণ কিবোর্ডটার খুব একটু প্রয়োজন পড়ে না, ওই তখনই প্রয়োজন পড়বে যখন আপনার ডেট অফ বার্থটা লিখতে হবে, দ্যাটস ইট। তারপর কিন্তু কিবোর্ডের প্রয়োজন নেই, কিবোর্ডকে সরিয়ে দেবেন। কোনো মতে চাপ পড়ে যেন কম্পিউটারে কোনো রকম প্রবলেম না হয়। আর সিপিইউর দিকে অবভিয়াসলি খেয়াল রাখবেন, পা দুলিয়ে পা নাচিয়ে এগুলো না করলেই ভালো হয়। বেশি মাথা ঘোরানো, এরকম ভাবে আরেকজনেরটা দেখা, এগুলো করতে যাবেন না। মাথার ওপর আপনার সিসিটিভি রয়েছে, আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। আর ওরকম উকি মেরে পাস করা যায় বলে নেট আমার মনে হয় না, তাই দরকার নেই এই মানে বাচ্চামোগুলো করার। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে এই বিষয়টা আমি বললাম, এগুলো ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে, যে কিভাবে পরীক্ষাটা দেবেন। এরপরে ধরুন আপনি অর্ধেক পেপার 1 দিলেন, অর্ধেক পেপার 2 দিলেন। এইবার পেপার 1-এ বেশিরভাগই হয় প্রথমে ডিআই আসে, মানে এটা উল্টোও হতে পারে, অনেকের কোশ্চেনও আসতে পারে, কিন্তু বেশিরভাগই দেখা যায় প্রথমে ডিআইটা আসে, তারপরে অন্য কিছু আসে। যদি আপনার মনে হয় ডিআই আপনি লাস্টে করবেন তাহলে পরবর্তী করবেন, কিছু কোনো ব্যাপার নেই। বা মনে হয় যে বাংলা পেপারটা আগে করে নিই তাহলে বাংলা পেপারটা করে নেবেন, যেটা ইচ্ছে আপনি করতে পারবেন,
নিচে দেখবেন লেখা আছে যে সেভ অ্যান্ড নেক্সট। যেই কোশ্চেনটায় আপনি ক্লিক করলেন তারপরে নিচে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে কিন্তু সেভ করে ফেলবেন। ওটা একটা গ্রিন সাইন আসবে, তাহলে কিন্তু আপনার কোশ্চেনটা সেভ হয়ে গেল। আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যে অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন অনলাইন পরীক্ষা, তাহলে এর মানে প্র্যাকটিস করব কোথায়? বেশি সব থেকে ভালো হয় হচ্ছে, আমি প্রচুর মক টেস্ট নিয়েছি, এখনও নিচ্ছি, সেগুলো তো অবভিয়াসলি দিতে পারছেন, কিন্তু এনটিএ নেটের ওয়েবসাইটে একবার যাবেন, ওখানে গিয়ে না ওদের ফ্রি মক টেস্ট হয়, ওখানে লগ ইন করে নেবেন। ওখানে একটা পেপার 1 পরীক্ষা দেবেন বা একটা পেপার 2, 2019-এর বাংলা পেপারটা সম্ভবত ওখানে রয়েছে। যখনই একটা পরীক্ষা দেবেন আপনি বুঝতে পারবেন কিভাবে আসল পরীক্ষাটা হবে। একদম ওইভাবেই কিন্তু কোশ্চেন থাকে। যেই উত্তরটা হবে, ধরুন 3 নম্বর উত্তর হবে, 3 নম্বরে গিয়ে আপনি মাউসটা ক্লিক করলেন, তারপরে 7 নেক্সট করে এলেন। আরেকটা অপশান থাকে মার্ক করার, মানে এটা আমার এখন মনে হচ্ছে আমি মার্ক করে রাখছি, পরে আবার আমি এসে দেখবো, এরকম একটা ব্যাপার থাকে। এরকমও করতে পারেন। অনেকে আবার এটা করে টাইম বাঁচানোর জন্য, যে 7 নেক্সট করে দিল কিন্তু কোশ্চেনটা নিয়ে ডাউট রয়েছে, তো সে মনে রাখে আচ্ছা 3 নম্বর কোশ্চেন বা 4 নম্বর কোশ্চেন, সে 4 নম্বর লিখে রাখলো, বেঙ্গলি 4 ছোট্ট করে লিখে রাখলো, এবং সব পরীক্ষাটা টোটালি হয়ে যাওয়ার পরে যদি দেখে হাতে 5 মিনিট কি 10 মিনিট সময় রয়েছে, সে তাকিয়ে দেখলো বেঙ্গলি 4টা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, ঠিক বেঙ্গলিতে 4-এর অপশানের কোশ্চেনটায় চলে এসে এবার সে ভাবনা চিন্তা শুরু করলো। এভাবেও কিন্তু করা যায়। এটা একদিকে ভালো কেন আমি বলছি, আপনি অলরেডি কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আপনি অলরেডি একটা অ্যান্সার করে দিয়েছেন, ঠিক আছে? এবার আপনি ওটাকে নিয়ে ভাবতে থাকবেন, ওভাবে তো হয় না, কারণ আপনাকে ঝটপট করে অ্যান্সার করে করে চলে যেতে হবে। হ্যাঁ, আপনি লিখে রাখতে পারেন, লাস্টে আপনার হাতে 10 মিনিট রয়েছে, 5 মিনিট রয়েছে, এবার আপনি চুপ করে বসে না থাকে, এবার ওইগুলো সলিউশন করতে পারেন যেগুলো আপনি পারছিলেন না। তাহলে তার জন্য আপনি ছোট্ট করে BEN বা বি লিখে 4 নম্বর কোশ্চেন, তারপরে সি লিখে মানে 10 নম্বর কোশ্চেন, বা পেপার 1 P1 লিখে 6 নম্বর কোশ্চেন, এই কনফিউশনগুলো এভাবে লিখে রাখতে পারেন, কিন্তু 7 নেক্সটটা করে দেবেন। যদি ধরুন কনফিউশন মেটানোর টাইম আপনি পেলেন না, হয়ে গেল পরীক্ষা শেষ হয়ে গেল, আপনারও হলো, আপনিও অ্যান্সার শেষ করলেন, টাইমও শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আর কনফিউশন মেটানোর সময় নেই, তাহলে মার্ক এইসব করার কোনো মানে হয় না। তাহলে যদি নেগেটিভ মার্কিং না থাকে, হতেও পারে আপনার এই উত্তরটা সঠিক হয়ে গেল, হতে পারে তো। তাহলে এই প্রসেসগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে অনেক ভুলভ্রান্তি আমরা করে থাকি। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটুকু বুঝেছি, আমার স্টুডেন্টরা যেগুলো আমায় বলেছে, যারা ফেস করেছে এরকম ধরনের সমস্যা, তাতে আমার মনে হয়েছে আমার এগুলো বলাটা দরকার। হয়তো একটু ভিডিওটা বড় হয়ে গেল, অনেকটা বিষয় আসলে বলতে হয়, এই হচ্ছে বিষয় হলো। এইভাবে কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন। আর বেশি কথা আমি বলবো না, শুধু শেষ অবধি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, মাঝখানে আসবে, আপনার একটা ফটো নিয়ে নেবে, ফটো নিয়ে অ্যাটেন্ডেন্স শিটে ওরা লাগাবে, সেখানে আপনাকে আবার থাম্ব দিতে হবে। আর থাম্বের ব্যাপারটা বলেছিলাম, এরকমভাবে পেন দিয়ে কখনো এরকম করে লিখে এরকম করে থাম্ব দেবেন না। কালির প্যাড কিনবেন, খরচা করতে হবে ওটুকু, কালির প্যাডে লাগাবেন, লাগিয়ে থাম্ব দেবেন, পুরো যেন এই আঙ্গুলটার পুরোটা ছবিটা আসে, ঠিক আছে? অ্যাডমিটেও এটা করে নিয়ে যাবেন, এবং ওখানে গিয়েও যখন আপনাকে কালির প্যাড দিয়ে দেবে, ওটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। ওখানে গার্জিয়ান নেমে মার নাম লিখতে হয়, লিখবেন, নিজের সাইন করবেন, ফটো লাগাবেন, এগুলো আপনাকে ওখানে করতে হবে। দেখুন এতেই কিন্তু সময় চলে যাচ্ছে। এবার যদি আপনি নিজের অ্যাডমিটটা ফিল আপ করে নাই নিয়ে যান, তখন ওরা 1 নম্বর রেগে যাবে, দ্বিতীয় বলবে এখন আপনি ফিল আপ করুন, তখন আপনি ফিল আপ করবেন না পরীক্ষা দেবেন, এটা একটা হতে পারে। অনেক সেন্টারে ফিল আপ করাটা অ্যালাউ করে না, ক্যান্সেলও করে দিতে পারে। তো কোথায় কি কড়াকড়ি আপনি জানেন না, তাই যেটুকু করে নিয়ে যেতে বলছে আপনাকে কিন্তু করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে আপনি নিয়ে নিল, এরপরে আপনার কাছে আপনার আইডি প্রুফটা দেখে নিয়ে আপনাকে দিয়ে দিল। লাস্ট যখন পরীক্ষা হল থেকে বেরোচ্ছেন, তখন কিন্তু আপনাকে বেশিরভাগ জায়গাতে হয় অ্যাডমিটটা নিয়ে এবং রাফ কপি যেটা ওরা দিয়েছিল, রাফ পেজ, যাতে আপনি রাফ করেছেন ডিআই বা অন্য কিছু, সেই রাফ পেজটা ওদেরকে দিয়ে চলে আসতে হয়, ওটা নিয়ে আসা যায় না। বাকি আপনি নিয়ে চলে এলেন। এই হচ্ছে পরীক্ষার ফুল প্রসিডিওর, আমি বলে দিলাম। শেষ অবধি আমি এটুকুই বলবো, কোনো রকম প্যানিক করবেন না। অনেকেই টেনশন করছেন, আমাকে অনেকেই বলছেন ম্যাম খুব গুলিয়ে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। একদম শেষ অবধি যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনার মনে হবে পুরো ব্ল্যাঙ্ক সাদা পৃষ্ঠা ব্রেন, আমি কিছু জানি না, এটা মনে হবে। কিন্তু ট্রাস্ট মি, যখন আপনার কাছে কোশ্চেন পেপারটা আসবে, আপনি যখন কোশ্চেনটা দেখবেন, তখন দেখবেন ধীরে 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 আপনার সব মনে পড়ছে। নাম্বার 1।
নাম্বার 2 আরেকটা বিষয় আমি বলবো, একটা কোশ্চেন করে ওটার কনফিউশনে আবার ওই কোশ্চেনে ফিরে যাবেন না। কিরকম? ধরুন 1 নম্বর কোশ্চেন আপনি করলেন বাংলার, করে নিয়ে হয়ে গেল, আপনি কনফিউশন, না টাইম চলে যাচ্ছে, ঠিক আছে আপনি সি নম্বরের উত্তর দিয়ে দিয়েছেন, দিয়ে নাম্বার 2-তে চলে গেলেন, কিন্তু নাম্বার 2-তে গিয়ে নাম্বার 2 পড়ছেন বা সাবকনসিয়াস মাইন্ডে বা ব্রেনে আপনি 1 নম্বরেরটা ভাবছেন যে 1টা কি এটা হতো, আমার দুবিধা চলছিল সি না ডি, তাহলে কি গিয়ে আবার ডি করে দেব, এই ধরনের ভাবনা কিন্তু ভাববেন না। কেন, কি হল বলুন তো? তাহলে সেকেন্ড যে 2 নম্বরের কোশ্চেনটা আপনি করতে যাচ্ছেন সেটা নিয়ে তো আপনি ভাবলেনই না, আপনি তো আগেরটা নিয়েই পড়ে রয়েছেন, তাহলে কিন্তু আপনার ওটাও ভুল চলে যাবে। তাই যেটা মনে হচ্ছে টাইম খুব কম, যেটা মনে হচ্ছে 1 মিনিটে সবকটা উত্তর করতে হবে, মানে 1 মিনিটে একটার উত্তর শেষ করতে হবে, এত ভাবার সময় নেই। কিছু শর্ট কোশ্চেন থাকে যেটা 1 মিনিট লাগে না, গুড, কিন্তু অন্যান্য যেটা ধরুন আপনাকে দিয়েছে ডিআই, বা আপনাকে কিছু ম্যাথস করতে দিয়েছে, বা আপনাকে কম্প্রিহেনশন দিয়েছে, বাংলার 2খানা কম্প্রিহেনশন, পেপার 1-এর একটা কম্প্রিহেনশন, এত কম্প্রিহেনশন করতে কিন্তু যথেষ্ট সময় যায়। যতই সোজা কম্প্রিহেনশন দিক, আপনাকে পড়তে হচ্ছে কিন্তু ধরে ধরে লিটারেলি, এবং ডিআইটা আপনাকে বুঝে বুঝে করতে হচ্ছে, এখানে কিন্তু সময়টা অনেকটা চলে যায়। তো এই সময়টাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে বাঁচাবো? যদি 1 নম্বরের সহজ কোশ্চেনে এত কনফিউজড হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাই যেটা মনে হচ্ছে উত্তর করুন, না হলে না হবে। একটা জিনিস মনে রাখবেন, যে জেআরএফও পাচ্ছে, যে র্যাঙ্কও করছে, সেও কিন্তু 150টা পারে না। সেও কিন্তু এখন লাস্ট অব্দি বাংলার কাটা বোধ হয় 100 সামথিং কত পেরেছে। তার মানে 50টা কোশ্চেনের উত্তর না দিয়ে বা 40-45টা প্রশ্নের উত্তর ভুল করেও কিন্তু সে জেআরএফ পেয়েছে এবং নেটও পায়। সুতরাং এটার কোনো মানে নেই। আর পুরো সিলেবাস পড়িনি তাহলে পরীক্ষা দিতে যাব না, এটা করবেন না। পরীক্ষা দিতে যাওয়া মানে একটা এক্সপিরিয়েন্স হবে। দেখবেন আপনি সিলেবাসে যেটুকু পড়েছেন ওখান থেকেই দেখবেন প্রচুর প্রশ্ন এলো। এই যে আপনার একটা জায়গাটা, এটা কিন্তু তৈরি করবে। কখনো এটা করবেন না। প্রত্যেকে পরীক্ষা দিতে যাবেন, যেভাবেই হোক যাবেন। খুব বাজে পরিস্থিতি বাড়ির থাকলেও চেষ্টা করবেন যেতে, কারণ এই পরীক্ষাগুলোর এক্সপিরিয়েন্স না হলে না, তাহলে কিন্তু মানে এই ধরনের যে পরীক্ষাগুলো, এগুলোর অভিজ্ঞতা হওয়াটা খুব দরকার, এটা আমি বলবো। দেখবেন আমি নিয়ে একটা ভিডিও করেছি, যে যখন আমি ভাবিও নি যে এই পরীক্ষায় গিয়ে হয়তো আমি ভালো কিছু করব, তখন আমি দেখতে পেয়েছি যে আমার 1টা নম্বরের জন্য বা 1টা কোশ্চেনের জন্য আমার নেট হয়নি সেবার। কিন্তু আমি সেবার ভেবেছিলাম যে আমি পরীক্ষা দিতে যাবো না, আমার পড়াই হয়নি। সুতরাং কখন মানুষের কিভাবে চিন্তাধারা পাল্টে যাবে, কখন কি হবে কেউ জানে না, ঠিক আছে? আপনি জানেন, আপনি পড়ে গেছেন, দ্যাটস ইট। এই একটা ব্যাপার। আর যেটা বললাম, ওরকমভাবে টেনশন নেবেন না। যেই কোশ্চেনটা করছেন সেই সিচুয়েশনে থাকবেন, সেই কোশ্চেনটাই ভাববেন। আপনি 3 নম্বরের কোশ্চেন করছেন, ছোট গল্প থেকে দিয়েছে, গঘন থেকে দিয়েছে, একদম গঘন সম্পর্কেই চিন্তাভাবনা করবেন, চটজলদি ভাবার চেষ্টা করবেন, উত্তর করবেন, নেক্সট কোশ্চেনে চলে আসুন। পরবর্তী কোশ্চেন নবান্ন থেকে দিয়েছে, ধরুন আপনি নবান্নের করছেন, এবার যদি আপনি গঘন চিন্তা করতে থাকেন, আচ্ছা ওই জায়গাটার নামটা কি ওটা ছিল, মনে হচ্ছে ভুল করেছি, হবে না কিন্তু। যদি আপনার এই কনফিউশন থাকে তাহলে আমি বলবো লিখে রাখুন বি = 3, মানে বেঙ্গলি 3 নম্বর নিয়ে আমার কনফিউশন, রাফ পেজটাতে লিখুন, ব্রেনে রাখবেন না, ব্রেনে লিখবেন না, ঠিক আছে? লিখুন, এরপরে সময় পেলে ওটা ঠিক করে নেবেন, চেক করে নেবেন, আর একবার সময় না পেলে হয়ে গেছে, যা হয়ে গেছে, অত ভেবে লাভ নেই। এইভাবে কিন্তু আপনাদের খুব মন দিয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হবে। নেট পরীক্ষা খুব যে প্রচুর পড়েছে সেই পাশ করে তা কিন্তু নয়। নেট পাস করাটা কিন্তু চারটিখানি কথা নয় একদিকে, আবার নেট পাস করাটা একদিকে অনেকে বলে খুব কঠিন খুব কঠিন, আবার অনেকে বলে না সোজা। আমি বলবো কোনোটাই নয়। যে সোজা মনে করবে তার কাছে সোজা, যে কঠিন মনে করবে তার কাছে কঠিন। সব কিছুর ব্রেন ডিসাইডেড, নট অনলি নেট, আমাদের লাইফেও আমরা যে কোনো সিচুয়েশনকে নিজের মতন যেভাবে নেব, যদি মনে করি এই সিচুয়েশনে আমি কোপ আপ করতে পারবো, আমি হ্যান্ডেল করতে পারবো, নট আ বিগ ইস্যু, নট আ বিগ ডিল, আমি পারবো। আর যদি আমি প্রচন্ড প্যানিক করি, ভাবি না না কি হবে এবার আমার, তাহলে আমি তো পারবোই না, উল্টে টেনশন নিয়ে নিজের শরীর খারাপ করব, পরিবারকে হ্যাপা দিয়ে দেবো। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সেই বিষয়টা আমি বললাম। অনেকেই আমাকে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, তবুও আমাকে অনেকেই কোশ্চেন করছেন, টেনশন নিচ্ছি ম্যাম, এটাও তাই আমি লাস্ট অব্দি বলে রাখছি, টেনশনের কিচ্ছু নেই, কোনো টেনশন নিতে যাচ্ছেন না। আপনি যুদ্ধ করতে যাচ্ছেন না ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে, আপনি একটা সামান্য নেট পরীক্ষা দিতে যাচ্ছেন একদম। সুতরাং আপনি পড়েছেন, আপনি গিয়ে পরীক্ষাটা দিন,
যদি হয় হবে, না হলে না হবে, এভাবে নিন। আপনার তো কিছু হারানোর নেই। আপনি যদি এখন নেট না দিতে যান তো আপনি কিছুই পেলেন না, কিছুই দেখতে পেলেন না। এবার আপনি নেটটা দিতে গেলেন, দেখলেন ঠিক আছে কাট অফে ওঠেনি, পাস করিনি, ওকে না, কি আছে, পরীক্ষাটা দিয়ে এক্সপিরিয়েন্স তো হয়েছে। এবং এই এক্সপিরিয়েন্সের জন্য যে ভুলগুলো আপনি করে আসছেন, নেক্সট বার গিয়ে নিশ্চয়ই সেই ভুলগুলো আপনি করবেন না। তাহলে অভিজ্ঞতা হওয়াটা জীবনে খুব প্রয়োজন। এই জন্য যে কোনো সিচুয়েশনে ফেস করার একটা ক্ষমতা বা একটা সাহস কিন্তু থাকাটা খুব দরকার। আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, এখন কিন্তু বাচ্চাদের মতন ভয় পেলে চলবে না। তাই জন্য না ঘাবড়ে গিয়ে, না টেনশন নিয়ে বসবেন। ওখানে কোনো গুলি বারুদ চলবে না। গুলি বলতে কোশ্চেনের গুলি, আপনাকে আপনার বন্দুক দিয়ে মেরে আসতে হবে, ঠিক আছে? সেই বন্দুক হচ্ছে আপনার ব্রেনে যতদিন আপনি নেটটা পড়েছেন, যা কিছু পড়েছেন, সেটাই আপনার অস্ত্র। তার দ্বারা আপনি শত্রুপক্ষকে বিদ্ধ করবেন। সেই শত্রুপক্ষ হচ্ছে এনটিএ নেটের কোশ্চেন, আর কিছু নয়। তো এই হচ্ছে বিষয়, যে গুলি আপনার বেধার কিছু নেই, আপনার হারানোর কিছু নেই। আপনি কাল নেট না পেলে মরে যাবেন না। এইটা মাথায় নিয়ে যান যে হয়তো আমি পরীক্ষা দিতে গেলে নতুন কিছু পেতে পারি, অনেক কিছু পেতে পারি। পাশ করলে তো পেলামই, না পাশ করলেও অনেক এক্সপিরিয়েন্স হলো, পরিস্থিতি বুঝতে পারলাম, আচ্ছা এটা ভুল করেছি, দ্বিতীয়বার করব না, এগুলো বুঝে গেলেন। এইটাই বলবো, অনেক কিছু পাওয়ার রয়েছে, হারানোর কিন্তু কিছু নেই। তাহলে এইটা মাথায় রেখে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে যান, কোনো রকম টেনশন করবেন না। কিছু জানার থাকলে অবভিয়াসলি আমাকে ভিডিওতে কমেন্ট করুন, আমি অ্যান্সার দিয়ে দেবো। আমি চেষ্টা করব সেটা নিয়ে পড়ানোর ভিডিও করার। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। অনেকেই আমাকে এই কোশ্চেন করেছেন, সবার কাছে পৌঁছানোটা ওভাবে সম্ভব তো নয়। আপনারাই পারেন আমাকে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে। তাই ভিডিওটা যদি আপনারা দয়া করে শেয়ার করেন, তাহলে অনেকের কাছেই এই ধরনের ভিডিও, এই ধরনের মেসেজগুলো চলে যায়। অনেকের পক্ষেই নেট সেট টিচারের কাছে পড়া, কোচিংয়ে পড়াটা পসিবল নয়। তো তার জন্য যদি কোনোভাবে, যে ইউটিউবের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে যদি কেউ একটু গাইড পায়, সেইটুকু গাইড পেয়ে যদি তার স্বপ্নকে পূরণ করতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং এখন আমি মনে করি সোশ্যাল মিডিয়া সেরকমই একটা প্ল্যাটফর্ম, জায়গা তৈরি করেছে নিজেকে। খারাপ ভালো মিশিয়ে বললেও ভালো অনেক কিছু রয়েছে যদি আমরা ভালোটা খুঁজে নিই। তাই বলবো, ফোন হাতে থাকা মানেই কিন্তু এটা নয় যে শুধুমাত্রই চ্যাট করছেন অর সামথিং। ফোন হাতে থেকে এই ইউটিউব ভিডিও হোক, যে কোনো টিউটোরিয়াল, যে কোনো অ্যাপ থেকে হোক, পড়াশুনো করে হোক, অনেক দূর মানুষ পৌঁছে যায়। এবং টিচার না দিয়েও কিন্তু সেটা সম্ভব হয়, যদি নিজেদের মধ্যে সেই আর্জটা থাকে যে ইয়েস আমি করব। সেরকম যদি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটা, তাহলে খুব ভালো হয়। সেটা আপনারাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে যে কোনো এই রিলেটেড ভিডিও হোক বা যে কোনো, আমি এখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এসএসসি পড়াতে, ঝাড়খণ্ডের পড়াতে, আমি চেষ্টা করছি এক এক করে সমস্ত ক্লাস আনার। তো সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। অবভিয়াসলি আমাকে কমেন্টে আপনাদের জানাতে হবে আপনাদের কি চাই, সেই বুঝে আমি ক্লাস করানোর চেষ্টা করব। যেই ভিডিওর বেশি করে কমেন্ট পাবো এটা করতে, তাহলে আমি অবভিয়াসলি সেটা করাবো। এই হলো বক্তব্য। এবং সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটা আপনার কাছে ইজিলি পৌঁছে যাবে এবং আপনারা আমাকে জানাতেও পারবেন যে কি কি প্রয়োজন। আর যদি কোনো টেক্সট প্রয়োজন হয় বা কিছু বিষয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, ফেসবুকের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। লিঙ্কগুলোতে জয়েন করে যাবেন, সেখান থেকে আমার সাথে কানেক্টও করতে পারবেন। এবং ওই সমস্ত গ্রুপে কিন্তু আমি সেগুলো দিয়ে দিই, যে কোনো বই হোক, যে কোনো কোশ্চেন হোক, যা যা পাই, যে কিছু আমার মনে হয় ইম্পর্ট্যান্ট, আপনাদের জন্য প্রয়োজন, আমার কাছে রয়েছে বা আমি সংগ্রহ করতে পেরেছি, সেগুলো আমি দিয়ে দিই। এই হচ্ছে মূল বিষয়টা আমার বলার। আর এরপরে আমি নানান ধরনের ভিডিও বানাবো এবং চেষ্টা করব আস্তে আস্তে এসএসসির পরীক্ষা নিয়ে অনেকে বলছেন যে মক টেস্ট নেওয়ার জন্য, একদম সেটা করব। আপনারা অবভিয়াসলি আমাকে জানাবেন যে ক্লাসটা কীরকম লাগলো, চেষ্টা করবেন বলতে, কারণ এটাই হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম আপনার সাথে আমার। আদারওয়াইজ আমি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কমেন্টের মধ্য দিয়ে বুঝতে পারছি যে আচ্ছা এ আমাকে এই কথা বলছে, বা এই মেয়েটি বা এই ছেলেটি আমাকে এই কথা বলছে ইত্যাদি। ওটাই হচ্ছে আমার কাছে পরিচয়। তাহলে এই হচ্ছে বিষয়। আর নতুন করে বেশি কিছু বলবার নেই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, মাফ করবেন আমাকে। আমি চেষ্টা করি এখন ছোট ছোট করে ভিডিও বানানোর, কিন্তু আমার একটা সমস্যা হয়, একটা কথা ছোট্ট করে এটুকু করে বলাটা ঠিক করে না বোঝাতে পারলে আমার মনে হয় যেন আমি ঠিক করে বলতেই পারলাম না, এবং ক্লাসের ক্ষেত্রেও তাই। যাই হোক, তো আজ এই পর্যন্তই। সকলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিন, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সকলকে।